বিশ্বকাপে নকআউট পর্বের রোমাঞ্চ অঘটন নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। রাকিবুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেটি জানতে চাই, এবারকার বিশ্বকাপে যেভাবে আপসেট শুরু হয়েছে, আজও এই ধরনের কোনো কিছু ঘটার সম্ভাবনা আছে কিনা? দেখেন, গতকাল বিষয়টা আসলে বেশি ইন্টারেস্টিং ছিল। বড় বড় দল যেহেতু বাইরে বেরিয়ে গেছে, সেই আশঙ্কা তো থেকেই যায় যে এখন যেহেতু নকআউট, এখানে স্লিপ করলে আর ফিরে আসার কোনো সুযোগ নেই। এখন আজকে যে বড় দলটা মাঠে নামছে সেটা হচ্ছে ফ্রান্স, যাকে কিনা বলা হচ্ছে এবার বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার। মানে ফর্মের দিক থেকে বিচার করলে, বা আপনি যদি 18 ফাইনাল খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে, গতবার ফাইনাল খেলেছে, একদম চ্যাম্পিয়ন হতে হতে ফসকে গেছে আর্জেন্টিনার কাছে, এবং এইবারের যে দলটা, সেই দলটা এখন পর্যন্ত সুপার খেলছে। তাদের এগেনস্টে সুইডেন কতটা আসলে প্রতিরোধ করতে পারবে এই প্রশ্ন আছে। কিন্তু আপনি যদি আপসেটের কথা বলেন, যদি ফ্রান্স বেরিয়ে যায় সেটাই হবে সবচেয়ে বড় আপসেট, কিন্তু আমি সেরকম কোনো কিছুর সংখ্যা দেখছি না। যদিও এই কথাটা গতকাল জার্মানির বেলায় বলা হয়েছিল যে জার্মানি যেরকম প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। প্যারাগুয়ে তার পরীক্ষাটা ওইভাবে নিতে পারবে না, কিন্তু হয়ে গেছে উল্টো ঘটনা। জার্মানি প্রচণ্ডভাবে হতাশ করে তারা গত দুটো ওয়ার্ল্ড কাপে ফার্স্ট রাউন্ড থেকে বেরিয়ে গেছে, এবার 32 মানে রাউন্ড অফ 32 থেকে বেরিয়ে গেছে। ফলে কোনো কিছুই নকআউট পর্বে প্রেডিক্ট করাটা আসলে খুবই মুশকিল হয়ে যাচ্ছে। মরক্কোর কাছে নেদারল্যান্ডসের যে হার, এটাকে কি আপসেট বলা যাবে? অ্যাবসলিউটলি না। এটা অনেকের চোখে আপসেট, কিন্তু এটা কোনোভাবেই আপসেট না। আপনি যদি ম্যাচের স্ট্যাটগুলো দেখেন, বল পজিশন বলে একটা বিষয় আছে, যেটা যে দল বেশি বল নিয়ন্ত্রণ করে, সেখানে মরক্কো 70% বল নিয়ন্ত্রণ করেছে, 30% হচ্ছে ডাচরা করেছে। এবং এইখানে যদি দেখেন যে একটা পর্যায়ে যেটা হয়েছে, যে মরক্কো যেহেতু একদম 90 মিনিটের ওই জায়গাটায় যে গোল শোধ করেছে, তা না হলে ম্যাচটা হয়তো তারা হেরে যেত গাপ করে একটা গোলেই, সেটা একটা প্রেক্ষাপট ছিল। কিন্তু যখন তারা ব্যাক করতে পেরেছে, তখন আপনি যদি পরবর্তী 30 মিনিটস দেখেন বা মরক্কো টোটাল অ্যাটাক সংখ্যা দেখেন, সেক্ষেত্রে যোগ্য দল হিসাবেই মরক্কো জিতেছে। এবং এখানে একটা কথা সবার জন্যই বলা প্রয়োজন। আপনি মনে করে দেখেন, এই মরক্কো তার প্রথম ম্যাচ খেলেছিল ব্রাজিলের সঙ্গে, 1-1 ড্র হয়েছিল, এবং তখন কিন্তু যে ব্রাজিলের যে প্রতিপক্ষ শিবির, সেখান থেকে বলা হয়েছিল যে ব্রাজিল ভালো খেলছে না। কিন্তু এখন সবাই বুঝবে যে মরক্কো মানে কোন স্টাইলের ফুটবল খেলে, তাদের অবস্থানটা কি। গত বিশ্বকাপে তারা সেমিফাইনাল খেলেছে। এমন একটা দল আপনি যেটা খেলছে, এটা কোনোভাবেই অপ্রত্যাশিত না। নেদারল্যান্ডসের এখানে ভাগ্য খারাপ যে 32তেই এমন একটা বড় ম্যাচ তাদেরকে খেলে বাদ পড়ে যেতে হলো। বলা হচ্ছে যে ব্রাজিল তাদের পুরনো ছন্দ ফিরে পেয়েছে, জাপানের সাথে যেভাবে খেললো, তাতে কি আসলেই সেটি বলা যায় যে ছন্দ ফিরে পেয়েছে? দেখেন, ব্রাজিলের সবচেয়ে বড় পজিটিভ জিনিস হচ্ছে একটা ওয়ার্ল্ড কাপে তারা প্রতিটা ম্যাচ ধরে ধরে উন্নতি করছে। এটা একটা খুবই পজিটিভ সাইন। আপনি যদি কোনো বড় টুর্নামেন্ট জিততে চান, এটাই হচ্ছে সবচাইতে মানে কি বলবো, বড় উপায় বা শক্তিশালী উপায়। আপনি যে দলটা ফর্মে আছে, যদি সব ম্যাচ ভালোভাবে জিতে যায়, তারপরে হঠাৎ করে একটা ম্যাচ খারাপ আসে, তাহলে কিন্তু তাদের জন্য অনেক সময় সামলানো মুশকিল হয়ে যায়, যারা আমরা ফেভারিট বলি। কিন্তু ব্রাজিল প্রতিটা ম্যাচ ধরে উন্নতি করছে, তাদের প্লেয়াররা প্রতিটা ম্যাচ ধরে উন্নতি করছে। রাফিনিয়া যখন ইনজুরিতে পড়ে গেলেন, হাহাকার তৈরি হয়েছিল কে খেলবেন, সেখানে রায়ান দুর্দান্ত খেলছেন এবং বুঝতেই দিচ্ছেন না যে রাফিনিয়া নেই। নেইমারকে ছাড়া, কালকে কিন্তু নেইমারকে নামানো হয়নি, কিন্তু তারপরও আপনি যদি অ্যাটাকগুলো দেখেন, কালকে সেকেন্ড হাফের 50 মিনিট থেকে 70 মিনিট ব্রাজিল এমন ফুটবল খেলেছে, যে ফুটবলটা ব্রাজিলের কাছ থেকে সবাই চায়। ওই সময়ে মানে আরও 2-3টা গোল হয়ে যেতে পারতো, এরকম একটা ছিল বিষয়। ফলে ব্রাজিল যেভাবে ফর্মে আসছে, সেটা অবশ্যই বিশ্বকাপের জন্য তো ভালোই। ব্রাজিল যেহেতু 24 বছর কোনো বিশ্বকাপ জেতেনি, তাদের জন্য এখন আসলে আশার পালে মানে দোলা লেগেছে। এখানে আরেকটি একটু জানতে চাই আপনার কাছে, যে আইভরি কোস্টের বিপক্ষে নরওয়ে খেলবে এবং যেটি বিজয়ী হবে সেই দল আবার ব্রাজিলের সঙ্গে খেলবে। এখানে আপনি ব্রাজিলের সামনে একটা বড় চ্যালেঞ্জ দেখেন কিনা? দেখেন, চ্যালেঞ্জ তো আসলে নকআউট ম্যাচ মানেই চ্যালেঞ্জ। আমি শুরুতেই বলেছি, এখানে আইভরি কোস্ট এবং নরওয়েটা ইভেন ম্যাচ অলমোস্ট। যদি একটু এগিয়ে রাখতে হয়, নরওয়েকে রাখতে হবে, কারণ নরওয়ের এটা একটা গোল্ডেন জেনারেশন তাদের চলছে, এবং সেখানে হালান্ডের মতো স্ট্রাইকার আছে। যদিও নরওয়ে একটা ভুল কাজ করেছে আমার বিবেচনায়, সবশেষ ম্যাচে তারা এই নকআউট পর্ব কনফার্ম হওয়ার পরে তাদের পুরো 11টা বদলে ফেলেছিল। 10 জন প্লেয়ারকে বিশ্রাম দিয়ে তারা নতুন একটা সেট আপ খেলিয়েছিল। এতে আমার মনে হয় যে একটা দলের ছন্দটা কেটে যাওয়ার একটা ঝুঁকি তৈরি হয়। আজকে যখন আবার পুরনো দলটা ফিরে আসবে, তারা মাঝখানে একটা ম্যাচ খেলেনি। ফলে এই জায়গাটায় আমার বিবেচনায় তারা ভুল করেছে। যদিও তাদের কোচ নিশ্চয়ই আরও ভালো বুঝবেন, তার একটা প্ল্যান হয়তো আছে। তবে নরওয়ে ওঠার সম্ভাবনা আমি বেশি বলবো। আর ব্রাজিলের সঙ্গে যে আলটিমেটলি ব্রাজিলই ফেভারিট থাকবে, কিন্তু ওই দিন শেষে নকআউটে যে কোনো কিছু ঘটতে পারে, এটা তো আপনাকে বিশ্বাস করতেই হবে। ফ্রান্সের সাথে সুইডেনের ম্যাচ নিয়ে যদি কিছু বলেন। সত্যি কথা, এখানে আমি খুব একটা আশঙ্কা দেখি না। ফ্রান্সের 2 জন স্ট্রাইকার
এই সময়ের সবচেয়ে টপ স্ট্রাইকার এবং দুইজনই মানে সবশেষ ম্যাচে দেমবেলে হ্যাটট্রিক করেছেন, আর এমবাপ্পে তার আগে 2 গোল করে করেছেন। ফলে তারা যে শেপে আছেন দেমবেলে এবং এমবাপ্পে জুটি, এবং তারপর সে মিডফিল্ডে গত ম্যাচে চুয়ামেনি ছিলেন না, আজকে ফিরে আসবেন। ফলে তাদের যে রেবিওট আছেন, দুর্দান্ত একটা সেট আপ। এই সেট আপ অনেকদিন ধরেই তাদের কোচ দিদিয়ের দেশাম এই দলটাকে তৈরি করেছেন। ফলে এই দলের কোনো খাদ নেই, কোনো দুর্বলতা নেই। তারা যদি নিজেরা একদম ভয়ঙ্কর খারাপ না খেলে তাহলে তাদের হারানোর সুইডেনের পক্ষে সম্ভব নয় বলেই আমার মনে হয়। এবারের বিশ্বকাপে যে দলটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এবং সবচেয়ে ছোট দেশও বলা চলে, কেপ ভার্দে। স্পেন এবং উরুগুয়েকে যেভাবে তারা রুখে দিয়ে নকআউটে চলে গেল, কেপ ভার্দে নিয়ে আপনি কতটা সম্ভাবনা দেখেন? কেপ ভার্দে আরও বেশি আলোচনায় আসছে যেহেতু তাদের ম্যাচটা হচ্ছে আর্জেন্টিনার সঙ্গে, যে এই রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনার সঙ্গে। এখন আর্জেন্টিনা যে পরিমাণ মানে যেভাবে ফুটবলটা খেলছে, এটা কেপ ভার্দের জন্য চ্যালেঞ্জ হবে, কিন্তু কেপ ভার্দে অলরেডি বুঝিয়ে দিয়েছে যে তারা কিছু একটা করতে এসেছে। ফলে সেখানে আপনি কোনোভাবেই তাদেরকে রুল আউট করতে পারবেন না। আর্জেন্টিনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে কেপ ভার্দের বিপক্ষে। নিশ্চয়ই। রাকিবুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আলোচনায় থাকার জন্য।